নভেম্বরে গণভোটের দাবি অযৌক্তিক বলছে বিএনপি। সন্ধ্যায় মির্জা ফখরুলের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ। নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. You have to set up a misinformation disinformation cell. এক মাস আগে হয় জুবায়েদ হত্যার পরিকল্পনা, নেপথ্যে ত্রিভুজ প্রেম। গ্রেফতার বর্ষা সহ ৩ জনকে নেওয়া হয়েছে আদালতে। 2 ধাপে 15% বাড়ছে এমপিও শিক্ষকদের ভাতা। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর প্রজ্ঞাপন জারি। কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন, এটা কথাটা বোধ তাদের কাছ থেকে শোনাটাই ভালো। আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয়, পরবর্তী গভর্নমেন্ট এসে এটা পরিবর্তন করতে পারবে না। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। বিএনপি কেন্দ্রীয় ব্যাংকে কখনো কোনো রাজনৈতিক নিয়োগ দেয়নি, বরং অর্থনীতিতে বড় ধরনের সংস্কার করেছে দলটি, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। জানান, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না। তাই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে আইনি কাঠামো ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স ইন আইসোলেশন দেখার আসলে সুযোগ নাই। আমরা যদি বাংলাদেশের ইকোনমি যদি হোলিস্টিক্যালি সলভ করতে চাই, যে কারেন্ট ইকোনমিক যে সমস্যায় আমরা ফেস করতেছি, Bangladesh Bank is one component and very important component. We have planned to invest up to 5% of GDP. আমরা বলছি আমরা 1 কোটি জব ক্রিয়েট করব 18 মাসে। We have worked it out. নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার, এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে। দুপুরে রাজধানী নয়াপল্টনে সাংবাদিকদের সাথে তিনি আলাপকালে এসব কথা বলেন। জানান, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সেটির সিদ্ধান্ত নেবে সরকার, তবে অপরাধীদের বিচার হতে হবে। যে কোনো উস্কানিতে উত্তেজিত না হতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। সব পেয়ে গেছি এমন কিছু ভাবলে জামায়াতের আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ছাত্র সংসদ নির্বাচনগুলো জিতলেই জাতীয় নির্বাচনে জয়ী হবে, সেটি ভাবা ভুল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি, তারা কোনো ধরনের ইতে যাবেন না। এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন, তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। তারা যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সন্ধ্যা 6টায় যমুনায় সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকটির নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা যায়, জুলাই সনদ ইস্যুতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হবে। এছাড়া দলটির পক্ষ থেকে পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে এই সাক্ষাতে। এর আগে গত শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সনদের স্বাক্ষরের পর এটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির দলীয় সাক্ষাৎ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমনই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এআই নিয়ে কর্মশালায় কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন।
এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা, এটা রোধে সেল গঠন করা হবে বলেও জানান সিইসি। নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. You have to set up a misinformation disinformation cell, and it should be round the clock. Not that. How many people we have to engage? What kind of people we have to engage? And how to contact with the misinformation that is coming out from the far-flung areas. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের 15% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই অর্থ 2 ধাপে পাবেন তারা। চলতি অর্থ বছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট ভাতা আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। দুপুরে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি। তিনি আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবে এবং এতে শিক্ষার মান বাড়বে। এর আগে গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। বুধবার থেকে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন জানান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। তাদের কাছ থেকে এটা শুনেন তাহলে আমরা যেটা বলতে যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সঙ্গে অন্যদের নিয়ে এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে। আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে শাহজালাল বিমানবন্দরের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, তবে বন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে, এমনটা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। ফায়ার ইউনিটে তাৎক্ষণিক অপারেশন ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমে থাকা মালামালের কারণে বিঘ্নিত হয়, যার দায় বিমান কর্তৃপক্ষ ও সিএনডিএফ এজেন্টদের বলে জানান বেবিচক চেয়ারম্যান। ব্যবসায়ীদের হিসাবে এয়ার ফ্রেট ও কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ব্যবসায়িক ক্ষতি 12,000 কোটি টাকার বেশি। ঘটনার 2 দিন পর গণমাধ্যমের সামনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন তিনি। বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের 4টি ফায়ার ভেহিকেল থাকলেও ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমা থাকা মালামালের কারণে বাধাপ্রাপ্ত হয়। None of them কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতর ঢুকতে বাধা দেওয়া হয়েছে। হয়তো এমনও হতে পারে যে এটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা কন্ট্রোলিং বিমান, সিএনডিএফ এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা। সিভিল এভিয়েশনকে অগ্নি নিরাপত্তা উন্নত করতে স্টোর ইউনিট থেকে 19টি চিঠি দেওয়ার বিষয়টি ভুল ব্যাখ্যা বলেও দাবি করেন বেবিচক চেয়ারম্যান। যার রেফারেন্সে বলছেন 19 বার এটা চিঠি দেওয়া হয়েছে, ওনার সাথে গতকাল আমার স্টেটের কথা হয়েছে। উনি বলেছেন ওনাকে ভুলভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে, এরকম সংক্রান্ত কোনো তাগাদ দেওয়া হয় নাই। আর যে বলেন জিনিসপত্র আপগ্রেড করার জন্য আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা, এই বিল্ডিংয়ের এইটা নানা রকম মেইনটেন্সের কাজ আমরা করি। আগুনের ঘটনায় আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাওয়ের কাছে ভাবমূর্তি হারাবে না মনে করেন মোস্তফা মাহমুদ সিদ্দিক। আর সহসাই ইম্পোর্ট টার্মিনাল ব্যবহার করা যাবে না বলে জানান বেবিচক চেয়ারম্যান। আইকাও আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরও বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। 21 তারিখ রাত 12টা পর্যন্ত 3 দিনের অতিরিক্ত ফ্লাইটগুলোর ট্যাক্স মওকুফ করা হয়েছে জানান বেবিচক চেয়ারম্যান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। কার্গো কমপ্লেক্সে আগুনে পড়ে গেছে অনেক জরুরি ওষুধের কাঁচামাল, এতে 4,000 কোটি ওষুধ উৎপাদন ব্যাহত হবে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঔষধ শিল্প সমিতি। বিমানবন্দর, স্টোর ও কোল্ড চেইন সিস্টেম ঠিক না করলে সংকটে পড়তে পারে পুরো স্বাস্থ্য খাত।
শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগে, পুড়ে যায় অনেক ব্যবসায়ীর স্বপ্ন সম্বল। বড় ধরনের ক্ষতি হয়েছে ওষুধ খাতেরও, পুড়ে গেছে ৪৫টি কোম্পানির ২ থেকে ২৫০ কোটি টাকার কাঁচামাল। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক ও ক্যান্সারের মতো জরুরি ওষুধের কাঁচামাল ও অন্যান্য সামগ্রী। এই কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে ঔষধ উৎপাদন যেমন ব্যাহত হতে পারে, তেমনই বেশ কিছু স্পেয়ার পার্টস এবং মেশিনারির পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ওষুধ কোম্পানির, যা পুনরায় আমদানি করা সময় সাপেক্ষ বিষয়। ফলে এর সাথে উৎপাদন প্রক্রিয়াগুলোও ব্যাহত হবে। এদিকে যে সকল পণ্য অন্যান্য এয়ারপোর্টে চলে গেছে এই আগুনের কারণে, এগুলো ওই জায়গায় কিভাবে প্রিজার্ভ করা হয়েছে এই ব্যাপারে নিয়ে আমরা শঙ্কিত আছি। কেননা আমাদের ঔষধের অনেকগুলো বিশেষ তাপমাত্রায় রাখতে হয়, সেটা তো নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঔষধ শিল্প সমিতি জানায়, বিমানবন্দরের স্টোর ও কোল্ড চেইন এখনো ঠিক হয়নি। নতুন করে কাঁচামাল আমদানি করলে সংরক্ষণ জটিলতায় নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এখন যে কোল্ড চেইনের প্রোডাক্টটা আসবে, সেই প্রোডাক্টটা কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, কেমন করে রিলিজ হবে, এইটা কনফার্মেশন না পেলে যারা ফরওয়ার্ডিং কোম্পানি, যে সমস্ত কোম্পানি আমাদের কাছে কোল্ড চেইনের প্রোডাক্ট দেয়, তারা কিন্তু প্রোডাক্টগুলোকে পাঠাবে না। কারণ পাঠালে এই প্রোডাক্টটাও ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা ইউজেবল থাকবে না। এইটা আমাদের জন্য, আমি যে সেকেন্ড পার্টটা বললাম, এই রিইনস্টেট করাটা, এটা হলো আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যবস্থাগুলো যদি আমাদেরকে করে না দেওয়া হয়, তাহলে আলটিমেটলি আমাদের পক্ষে এই সাপ্লাই চেইন কন্টিনিউশন রাখাটা অসম্ভব হয়ে যাবে। এতে করে মানুষ এফেক্টেড হবে, হাসপাতাল এফেক্টেড হবে, রুগী এফেক্টেড হবে এবং সরকার বিব্রত হবে। পুড়ে যাওয়া পণ্যের জন্য পরিশোধকৃত শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ঔষধ শিল্প সমিতি। সহযোগিতাটা দুই জায়গায়, একটা হলো কাস্টমস পয়েন্টে আর একটা হলো ব্যাংকিং সেক্টরে। তো কাস্টমসটা হলো মোর ইম্পর্টেন্ট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, বর্ষা মাহিরের ত্রিভুজ প্রেমের বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। মঙ্গলবার এমনটাই জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এম.এন. নজরুল ইসলাম। ব্রিফিংয়ে জানান, জুবায়েদের ছাত্রী বর্ষা এবং তার আরেক গৃহশিক্ষক মাহিরের মধ্যকার প্রেমে সে বড় বাধা ছিল। এ কারণেই হত্যা করা হয় জুবায়েদকে। এরই মধ্যে বর্ষা, মাহির ও তার বন্ধু ফারদিনকে আটক করা হয়েছে। গেল রোববার রাজধানীর আরমানিটোলায় টিউশনি করাতে গেলে হত্যাকাণ্ডের শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়ের হোসেন। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নিয়ে ব্রিফিং করে ডিএমপির অতিরিক্ত কমিশনার এম.এন. নজরুল ইসলাম। বলেন, বর্ষা ও তার প্রেমিক মাহিরের পরিকল্পনায় হত্যা করা হয় জুবায়েরকে। মূলত প্রেমের পথে বাধা দূর করতেই তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিন আইলান। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। পুলিশ জানায়, টিউশনি করাতে গেলে বাসার সিঁড়িতেই জুবায়েদের পথ রোধ করে মাহির। এ সময় তাকে বর্ষার জীবন থেকে সরে যাওয়ার হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জুবায়েদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়িতেই মৃত্যু হয় জুবায়েদের। ছিল যে আইলান মাহিরের যে বন্ধু, সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে, ডান সাইডে এই জায়গাটায় পোস্ট মারছে। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হলে সাথে সাথেই তদন্ত করে বর্ষা, মাহির সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও জানায় পুলিশ। কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী, এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যায় গ্রেফতার ৩ আসামিকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে। বিচারের দাবিতে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিএমএম আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, কতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ, আর বিক্ষোভ থেকে জগন্নাথ শিক্ষার্থীদের আবেদন কি সেটাও জানতে চাই। সোহার, 3 আসামি, তাদেরকে আদালতে তোলা হয়েছে 15 থেকে 20 মিনিট হতে চলল এবং
এখন পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি, রিমান্ডের আবেদনের বদলে পুলিশ কিন্তু তাদের একটা জবানবন্দি রেকর্ডের আবেদন করেছে এবং একই সাথে বলতে হবে যে 3 আসামি অর্থাৎ বার্জিস শবনম বর্ষা, মাহির রহমান, ফারদিন আহমেদ এই 3 জনের জবানবন্দি কিন্তু রেকর্ড চলছে। ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু ধারণা করতে পারছি, শুনতে পারছি, সেটা অনেকটাই তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন বা দিচ্ছেন বলে এমন একটা কথা আমরা শুনতে পেরেছি, যদিও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি। এদিকে জুবায়েদ হত্যার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্রদলের যারা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু এই 3 আসামিকে আদালতে আনা হবে এই সংবাদ জানার পর থেকেই আদালত চত্বরে এসে জড়ো হয়েছে এবং তারা কিন্তু স্লোগান তুলে যাচ্ছে এবং তাদের যে বড় দাবি সেটি হচ্ছে যে সর্বোচ্চ বিচারের রায় তারা চান, অর্থাৎ ফাঁসি চেয়েছেন যারা এখানে আসামি হিসাবে আছেন। এখন পর্যন্ত আমরা তাদের এই অবস্থান দেখেছি এবং পুলিশ আসামিদেরকে নিরাপদে আদালতে তোলার জন্য স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা সবসময় দেখি, যে আদালতের পাশে যে গারদ রয়েছে আদালতের, সেখান থেকে হাঁটিয়ে নিয়ে এসে তারপরে আদালতে তোলেন, সেই প্রক্রিয়া না গিয়ে তারা কিন্তু ভেতর দিয়ে লিফটে করে তাদেরকে তুলেছেন নিরাপত্তার স্বার্থে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা আদালতেই আছি এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যে আদালতের পক্ষ থেকে কোনো একটা সেন্টেন্স আমরা জানতে পারবো যে তাদেরকে জবানবন্দি দেওয়া হয়েছে কিনা, অথবা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে পারবো। সোহার। শান্ত, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা সদরে বিষাক্ত স্পিরিট পানে মারা যাওয়া 4 ব্যক্তির মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল থেকে শঙ্করচন্দ্র এলাকায় মরদেহ উত্তোলনের কাজ শুরু করে তারা। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিবেদন পাওয়ার পর আদালতে দাখিল করা হবে। গত 11 ও 12 অক্টোবর শঙ্করপাশা গ্রামে বিষাক্ত স্পিরিট পানে 6 জনের মৃত্যু হয়। 2 জনের মরদেহ থেকে অ্যালকোহলিক পয়জনের প্রমাণ মেলে। বাকি 4 জনকে ময়নাতদন্তের আগেই দাফন করে পরিবার। অধিকতর তদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে 4 জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। এর ফলে বিগত 10 বছর ধরে আর কোনো বৈধ নির্বাচনই হয়নি। রোববার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানির প্রথম দিনে আপিল বিভাগে কথা বলেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি করা হয়। শুনানিতে আইনজীবী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। 14 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়। এক্ষেত্রে সেই রায়কে আইনগত ও কাঠামোগতভাবে ভুল ও দুর্বল বলে উল্লেখ করেন শরীফ ভূঁইয়া। এর আগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন 2011 সালে। 5 আগস্টের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সুজন সম্পাদক সহ 5 বিশিষ্ট ব্যক্তি, বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রায় বাতিল করতে রিভিউ আবেদন করে। পরে শুনানি শেষে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। বাতিল করার ফলাফল কি দাঁড়াবে কোনো কিছুই ওনারা বিবেচনা না করে ওনারা শুধুমাত্র ওনাদের একটা খুবই বায়বীয় একটা সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন এবং এটা বাতিল করার জন্য ওনারা অনেক বিস্তর বিভিন্ন বই টই থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন, যেগুলো সরাসরিভাবে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু দেয় না। সম্প্রতি সারা দেশে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সব স্কুলে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোয় অগ্নি দুর্ঘটনা এড়াতে এই নির্দেশনা পাঠিয়েছে অধিদপ্তর। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, দপ্তর, অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে নিজ নিজ রুমে সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করতে হবে। এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। নোটিশে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে এসব বিষয় যাচাই করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 43তম BCS এর পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ এবং শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে PSC কার্যালয়ের সামনে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন সরকারি সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি সহ বিভিন্নভাবে দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি অভিযোগ করেন তারা। বারবার আশ্বাসের পরও দীর্ঘসূত্রতা, অবহেলায়
হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বলেন, নন ক্যাডার পদে নিয়োগ বিধিমালা 2025 প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানোর 3 মাস হয়ে গেলেও এখনও তা গ্যাজেট আকারে প্রকাশিত হয়নি। তারা দাবি জানান 43তম বিসিএস এর পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশের। আমাদের লিস্ট প্রকাশ করতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আমাদের নামে যে পদগুলো আসছে এই পদের সার্কুলার আমাদের দিতে হবে, তাহলে আমরা এখান থেকে ছাড়বো, না হলে আমরা ছাড়বো না। 43-এর নামে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে 8501টি পদ এসেছে, সম্পূর্ণ পদ নিয়ে দ্রুত সময়ের ভিতরে সার্কুলার প্রকাশ করতে হবে। 43-এর জন্য যে অধিযোজিত পদগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত আমাদের নামে, মানে 43 নন ক্যাডারের নামে সার্কুলার প্রকাশ করা হয় এবং অতি দ্রুত সার্কুলার দিয়ে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করেন, না হলে আমরা কিন্তু হাসিনারে হটাইছি, আপনাদেরকে হটাইতে আমাদের বেশি দিন লাগবে না।